আমার আগে বক্তারা বলেছেন আসলে মানে বামপন্থীদের ঐক্য আমরা সবসময় চাই, কিন্তু মানে আমার আগের বক্তাদের বক্তব্যই এটা পরিষ্কার যে প্রত্যেকটা বিষয় নিয়ে মতবিরোধ আছে এবং এটা বাস্তব। মানে শুধু বিজেপি ফ্যাসিস্ট, বাকিরা ধোয়া তুলসী পাতা, বিষয় এরকম নয়। শঙ্করদা যেখানে শেষ করবে আরএসপি কে ডাকা, সিপিআই কে ডাকা, এটা ঘটনা। আরএসপি সিপিআই নিয়ে আমার কোনো আপত্তি নেই, মানে কিন্তু আবার এটাও ঘটনা এই আরএসপি সিপিআই যখন যখন ক্ষমতায় থেকেছে তখন তাদের ভূমিকা খুব নক্কারজনক। যেমন আমি দীর্ঘদিন বাম শাসনে জেলে ছিলাম, জেল ডিপার্টমেন্টে ছিল আরএসপি, এবং মানে এটা ছিল হচ্ছে আরএসপি পার্টিটাকে চালানোর জন্য একমাত্র টাকা তোলার জায়গা। মানে ফলে তার দুর্নীতি যে কি পরিমাণে এবং মানে জনগণের চোখে তারা যে কি পরিমাণ ঘৃণিত ছিল এটা আমি নিজে দেখে এসেছি। মানে সিপিএম তাকে ছেড়ে দিয়েছিল ওই জায়গাটা, যেমন ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয়েছিল কৃষি দপ্তর। এরকম মানে এই বামপন্থী দলগুলোকে আর কি সিপিএম বড় দাদা হিসেবে সব করে কমকে খাওয়ার জায়গা করে দিয়েছিল, এবং তারা তখন এই নিয়ে কোনো আপত্তি করেনি। তখন তাদের গণতন্ত্রের কথা একবারও মনে হয়নি, তখন তাদের বামপন্থার কথা একবারও মনে হয়নি। তারা জনগণের উপরে দমন পীড়ন চালানো এবং জনগণের সম্পত্তিকে মানে চুরি করে আর কি নিজের শ্রীবৃদ্ধি করাতে তাদের কোথাও কোনো আপত্তি হয়নি। এবং ঘটনা হচ্ছে যখন দেখা গেল যে তাদের নৌকো ডুবলো, অর্থাৎ 2011-তে যখন তারা ডুবলো, তখন সেই নেতাগুলো, সেই সব আরএসপি ফরওয়ার্ড ব্লকের বড় বড় নেতাগুলো রাতারাতি দল পরিবর্তন করে তারা সব তৃণমূলী হয়ে গেল। তো এই ধরনের লোকেরা আর কি মানে এরা আমাদেরকে কি বামপন্থার মানে পাঠ দেবে আর কি, এটা মানে এই বিতর্ক থাকবে আর কি। পাশাপাশি শঙ্করদা বলার সময় বিহারের উদাহরণ দিল। এবার ঘটনা হচ্ছে বিহারে তো আমরা দেখছি নির্বাচনী বিপর্যয় অবশ্যই হয়েছে, তার আগে নির্বাচনে বামপন্থীরা নির্বাচনী সাফল্য অবশ্যই পেয়েছিল, মানে সাফল্য যখন পেয়েছিল খুশি হয়েছিলাম। এবারে তাদের বিপর্যয়ে সত্যি দুঃখিত হয়েছে, কিন্তু ঘটনা এটা যে আসলে মানে তাদের মানে বিকল্প বক্তব্য কি ছিল। মানে লালু যাদবের দলের বক্তব্যের সাথে তাদের বক্তব্যে কোথাও কোনো ফারাক ছিল। কংগ্রেসের মানে রাহুল গান্ধী ছিল তাদের হচ্ছে মানে আইডিওলগ আর কি। রাহুল গান্ধী হয়ে যাচ্ছে একজন বড় বামপন্থী তাত্ত্বিক। তো সেই দলের যদি তার চেতনার মান, একটা বামপন্থী দল, একটা কমিউনিস্ট দল, তার চেতনার মান যদি এই জায়গায় নেমে আসে, সুতরাং তার বিপর্যয় তো হবে আর কি, মানে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ফলে এসব বিতর্ক থাকবে এবং বিতর্ক খারাপ নয়। মানে আমরা তার আগে যদি মানে একটু ইতিহাসে ফিরে যাই, রুশ বিপ্লবের সময়কার বা তার আগের সময়কার যদি কমিউনিস্টদের অবস্থা দেখি, মানে প্রবাসী জীবনে লেনিনরা যখন হচ্ছে সুইজারল্যান্ডে জুরিকে ছিল, ঘটনা এটা রাশিয়ার সমস্ত মানে বামপন্থী পার্টি স্থলিপিন প্রতিক্রিয়ার যুগে হচ্ছে দেশ ছেড়ে পালাতে হয়েছিল প্রাণে বাঁচার জন্য, এবং তাদের মধ্যে বিতর্ক হয়েছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, এবং মানে মানে নতুন কিছু খোঁজার জন্য চেষ্টাও হয়েছে। ফলে মানে এই অনৈক্যতে খুব আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা বাস্তব ঘটনা, বাস্তব নিয়েই আমাদের চলতে হবে। মানে ঐক্য বলে আর কি হারিয়ে গেলেও ঐক্য হবে না, মানে এটা হচ্ছে বাস্তব অবস্থা। এখানে আমি বলার সময় যে বললাম বিজেপি, ঘটনা এটা যে বিজেপি কি শুধু ভারতবর্ষের ফ্যাসিস্ট, মানে ফ্যাসিবাদের যদি মানে সপ্তর্ষি আগে বলার সময় বললো আসলে কোন লাইনে কোন সংজ্ঞা নিয়ে আমরা চলবো। ঘটনা হচ্ছে মানে আমরা তো সিপিআই এর ধারাকেই ফলো করি, মানে সিপিআই এর ধারা যদি আমাদের দেখতে হয় যে ওটাই ভারতের কমিউনিস্ট পার্টি ছিল, তারপর অনেক টুকরো হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে ওটাই আমাদের জন্মদাতা বাপ আর কি। তো সেই জায়গা থেকে মানে দিমিত্রভের যে বক্তব্য, সেই বক্তব্যকে আমরা ফলো করবো। ফ্যাসিবাদের সেই দিমিত্রভের দেওয়া যদি সংজ্ঞা দেখি, তাহলে বিজেপি শুধু একমাত্র ফ্যাসিস্ট হয় না, মানে আবার ফ্যাসিবাদকে শুধুমাত্র অত্যাচারের বিষয় দিয়ে যদি দেখি তাহলে সেটাও ঠিক না। ফ্যাসিবাদের সাথে লগ্নিকুচি সংকটের বিষয় যুক্ত আছে, এবং সেই সংকটকে কাটানোর জন্য তাদের মানে সবচেয়ে হিংস্র, সবচেয়ে উগ্র, সবচেয়ে মানে নৃশংস এবং সবচেয়ে মানে জাতিগর্বী অংশ আর কি, তারা জনগণের উপর কিভাবে দমনপীড়ন চালাচ্ছে, এটাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে।
মানে এখানে আলোচনায় উঠে এলো আসলে বুর্জোয়া উদারতার কথা, বুর্জোয়া গণতন্ত্রের কথা, কিন্তু ঘটনা হচ্ছে এইগুলো সব হচ্ছে ঊনবিংশ শতাব্দীর কথা। বিংশ শতাব্দীতে মানে লেনিন যদি কেউ সত্যি পড়ে থাকে বা ফলো করে থাকে, কোথায় গণতন্ত্র ছিল? সাম্রাজ্যবাদী দেশগুলোতে তার নিজের জনগণের জন্য কিছু কিছু গণতন্ত্র ছিল, কিন্তু তারা মানে মানে পৃথিবীটার বড় অংশই তো ছিল তাদের উপনিবেশ। সেই উপনিবেশে তারা কি করেছে, মানে হিটলার বা মানে ইহুদিদের সাথে কি করেছে, আর আমাদের এখানে ইংরেজরা ভারতবর্ষে হচ্ছে খাবার চুরি করে নিয়ে গিয়ে দেশের জনগণের সাথে কি মানে করেছে, এবং জনগণ প্রতিবাদ করলে জালিয়ানওয়ালাবাগের মতো হত্যাকাণ্ড কত জায়গায় করেছে। মানে খুব তফাৎ আছে কি? খুব তফাৎ নেই। আসলে প্রথম বিশ্বযুদ্ধে প্রথম এই সংকট কাটানোর জন্যই তো তার প্রথম বিশ্বযুদ্ধ করেছিল সাম্রাজ্যবাদীরা, কিন্তু সংকট কাটেনি, উল্টে আরো বড় সংকট তাদের ঘাড় চেপে বসেছিল, এবং তাদের দুনিয়ার মানে অন্যতম একটি সাম্রাজ্যবাদী দেশ, তাদের যে শিকল আর কি, তার থেকে একটা অংশ ভেঙে বিচ্ছিন্ন হয়ে তারা ওখানে কমিউনিস্ট বিপ্লব সফল করেছিল। এবং তাকে দেখা দেখি তো ইউরোপের বেশ কিছু দেশে অভ্যুত্থান হয়েছিল, এটাও বাস্তব ঘটনা। ফিনল্যান্ডে হয়েছিল, হাঙ্গেরিতে হয়েছিল, জার্মানিতে হয়েছিল, ব্যাভেরিয়াতে হয়েছিল। ইটালিতে তো মানে দীর্ঘদিন ধরে হচ্ছে বামপন্থী হাঙ্গামা চলেছে। এই সবগুলোকে দমন করার জন্য সাম্রাজ্যবাদীর এই ফ্যাসিবাদকে নিয়ে আসে, তাদের নিজেদের দেশেও নিয়ে আসে এবং উপনিবেশগুলোতেও নিয়ে আসে। ফলে এই যদি ফ্যাসিবাদ হয় তাহলে আমাদের এখানে, এবং আমরা প্রথমে যদি দেখি নেহেরু, মানে আজকে বিজেপির বিরুদ্ধে লিবারাল বুর্জোয়ারা, এই বুর্জোয়া ব্লগাররা আর কি, তারা নেহেরুর খুব প্রশংসা করছে। ঘটনা কি তাই? মানে নেহেরু মানে প্রথমত ব্রিটিশ চলে যাওয়ার পর এই দেশে যত পার্টি ছিল তার তো একটা জাতীয় সরকার হওয়া উচিত, তারা মিলে তো একটা সংবিধান তৈরি করা উচিত। কে নেহেরুকে অধিকার দিল প্রধানমন্ত্রী হয়ে বসে পড়া? কেউ দেয়নি। কোন ভোটে তারা জিতে আছে 52 সালে, 48 থেকে 52 ভারত শাসন করবে এবং ভারতটাকে তাদের মতো করে হচ্ছে তৈরি করবে, এটা অধিকার তাদের কে দিয়েছিল? কেউ দেয়নি। তো এই যে একচেটিয়া ক্ষমতা, এবং তার বসে সে হচ্ছে তোমার তেলেঙ্গানাতে ফৌজ পাঠিয়ে দিল, সে কাশ্মীরে ফৌজ পাঠিয়ে দিল, সে নাগাল্যান্ডে ফৌজ পাঠিয়ে দিল, সে মণিপুরে ফৌজ পাঠিয়ে দিল, এর অধিকার তাকে কে দিয়েছে? এবং সেই ফৌজ সেখানে গিয়ে কি করেছে? মানে পি সুরেন্দ্রাইয়ার একটা বড় বই আছে আর কি, তেলেঙ্গানার গণসংগ্রাম ও তার শিক্ষা। আমি নকশাল বইপত্র ছেড়ে দিলাম, পি সুন্দরাইয়ার বই পড়লে দেখা যাবে নেহরুর ফৌজ ওখানে গিয়ে কি করেছে, কিভাবে গণহত্যা করেছে। তাই এই গণহত্যাকারী যারা হচ্ছে জনগণের আন্দোলনকে নৃশংসভাবে দমন করে, তাদেরকে আমরা কি বলবো? সিপিআই যখন লাইন চেঞ্জ করলো, সিপিআই লাইন চেঞ্জ করে যখন ভোটের লাইনে এলো, তারা প্রথম কেরালাতে হচ্ছে মন্ত্রিসভা গঠন করে, সেই মন্ত্রিসভাকে হচ্ছে 5 মাসের মধ্যে ফেলে দেওয়া হয়। মানে আজকে বিজেপিকে নিয়ে আমরা বলছি, তাহলে এগুলো পরবর্তীকালে যখন যুক্ত ফ্রন্ট আসে, যুক্ত ফ্রন্টকে কতবার ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং ওই ধর্মবীরকে দিয়ে হচ্ছে যুক্ত ফ্রন্ট ভেঙে দেওয়া, এই যে ষড়যন্ত্র, মানে তখনও হচ্ছে সিপিআই সিপিএম কে হচ্ছে এটা বিশ্বাস করার জায়গায় যায়। তো এবং মানে মানে নোংরামির চোরক, মানে কংগ্রেস যা করে গেছে, বিজেপি এখনো তার কাছে শিশু। ইন্দিরা গান্ধীর শাসনের সময় আমরা যদি দেখি, মানে আমি পুরুলিয়া জেলে ছিলাম, পুরুলিয়া জেলে এবার গিয়ে তো হচ্ছে মানে মানে নির্বাচনে পাঠিয়েছো, কিন্তু আমাকে তো হচ্ছে মানে তার আমার সময় কাটাবার তো কিছু দিতে হবে। তো কোথায় বই আছে খোঁজ, লাইব্রেরি কেন নেই স্যার, খোল, তালা খোল, লাইব্রেরি থেকে বই বের করে নিয়ে এসব করতে গিয়ে দেখা গেল বইগুলোর উপরে নাম লেখা রয়েছে জ্যোতির্ময় বসু, বরুণ সেনগুপ্ত একটি বই লিখেছিল ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, তার জন্য তাকে হচ্ছে মিশা দিয়ে পুরুলিয়া জেলে নিয়ে গিয়ে আটকে রাখা হয়েছিল 1 বছর। জ্যোতির্ময় বসু পার্লামেন্টে ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিল, আপনি তো ছেলের মা, 2 ছেলের মা, এই নকশালপন্থী বাচ্চাগুলোকে গুলি করে মারছেন, মানে আপনার মা হিসেবে এতে মানে লজ্জাবোধ হয় না? তার জন্য তাকে নিয়ে গিয়ে পুরুলিয়াতে আটকে রেখে দেওয়া হয়েছে। এই যে মানে শাসন আর কি, এই শাসনকে আমরা কি বলবো? তো মানে গঙ্গা যমুনাতে অনেক জল গড়িয়ে গেছে, আজকে কংগ্রেসের তোমার সেই বলবলানি এবার শাসকদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য, অনেক বেশি গ্রহণযোগ্য হিসেবে আজকে বিজেপি উঠে এসছে। এবং ঘটনা হচ্ছে বিজেপির ফ্যাসিবাদের ধরন এমন একটা ধরন, হিন্দুস্তানের ধরন বা ব্রাহ্মণ্যবাদের ধরন, দেখা যাচ্ছে যে এমন এক মন্ত্র, মানে এই মন্দির মসজিদ করা, হিন্দু মুসলমান করা, ভারতবর্ষের জনগণকে হচ্ছে সেই সাপকে বশ করার মতো চুপ করিয়ে রাখতে পারছে। এটা আজকে তার বিরাট সাফল্য। এবং
আন্তর্জাতিকভাবে সাম্রাজ্যবাদের এবং ভারতীয় কর্পোরেটদের এটা একটা বিরাট সাফল্যের সময়, যে এই সময় সত্যি কথা বলতে হচ্ছে জনগণকে মানে তার নিজের মধ্যে মানে একে অপরকে আমরা শত্রু হিসেবে দেখছি এবং লড়ে মরছি আর কি। মানে হিন্দুরা জুয়েল রানাকে পিটিয়ে মারছে, বা হচ্ছে তোমার মুসলিমরা তো তার প্রতিক্রিয়াতে এখানে ওখানে দু চারটে বোম টোম ফাটাচ্ছে। মানে এটাই হচ্ছে আজকে বাস্তব অবস্থা। এবং মানে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদকে মোকাবিলা করার জন্য আমাদের বামপন্থী, আমাদের কমিউনিস্টদেরকে অবশ্যই মানে নতুন রাস্তা খুঁজে বের করতে হবে। এবং মানে শঙ্করদা যেটা বলেন আমি তার সাথে একমত নই, একমত, যে ভারতবর্ষে কোনো পথ, মানে সেটা সশস্ত্র সংগ্রামের পথ হোক, নিরস্ত্র সংগ্রামের পথ হোক, সংসদীয় পথ হোক, কোনো পথ মানে প্রাপ্ত নয় আর কি। ভারতবর্ষের লড়াইয়ের ক্ষেত্রে মানে এটা এমন একটা দেশ, যে দেশটাতে হচ্ছে মানে 2 কিলোমিটার গেলে হচ্ছে জলের টেস্ট বদলে যায়, এবং 4 কিলোমিটার গেলে লোকের বুলি বদলে যায়। মানে অসংখ্য জাতি, মানে বোধহয় কত 2500 না 3000 জাতি আছে এই দেশে, 8টা ধর্ম আছে, এবং মানে মানে অগুন্তি ভাষাভাষী মানুষের বাস। ফলে এটাকে একটা মানে অখণ্ড দেশ তো এটা নয়, এটা একটা উপমহাদেশ, এবং মানে ইউরোপের থেকে এটা কোনো অংশে কম নয়। ফলে এই দেশে বিপ্লব করতে গেলে এবং সমাজ ব্যবস্থা বদলাতে গেলে বা ন্যূনতম গণতন্ত্র আনতে গেলে মানে এখানে কোনো পথকে আমরা মানে ত্যাগ করার পক্ষে নই। মানে সমস্ত পথকেই আমাদেরকে বিবেচনা করতে হবে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম পথকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এখানে সংকীর্ণতাবাদ অবশ্যই আমাদের কাটানো উচিত। মানে এটা একটা ভারতীয় বিপ্লবের তো অত্যন্ত বড় সমস্যা আর কি, যে আমরা মানে আমরাই একমাত্র ঠিক আর বাকি সব ভুল, এটা আমরা ভেবে নিই। এবং এই মনোগতবাদী আর কি ভুল ভ্রান্তি প্রচন্ড পরিমাণে আছে। মানে আমি মানে যে দল করতাম আজ আর করি না, মানে সেখানে আর কি একটা উদাহরণ দিচ্ছি, ধরা যাক সিপিআই চারু মজুমদারের 8 দলিলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তেলেঙ্গানায় ভারতীয় ফৌজ ঢুকলো এবং তেলেঙ্গানাতে যে বিদ্রোহীরা ছিল তারা তখন থেকে পিছু হটা শুরু করলো। নিজামের বিরুদ্ধে যে সাফল্য তারা পাচ্ছিল, ভারতীয় ফৌজের বিরুদ্ধে তারা সে সাফল্য তারা পাচ্ছিল না। এবং মানে মানে বিভিন্ন স্কোয়াড গুলো ঠিক আজকে যেমন হচ্ছে আর কি, মানে এরকম মানে মৃত্যু, এরকম গণহত্যা তখনও দেখা যাচ্ছিল। তারাও তখন পালানোর জন্য বিভিন্ন জায়গায়, তামিলনাড়ুতে গিয়ে ঢোকা, কোরাপুটে গিয়ে ঢোকা, মানে অন্যান্য রাজ্যের বিভিন্ন জায়গাতে গিয়ে ঢোকা, এগুলো তারা অন্তত চেষ্টা করার মানে গ্রহণ করেছিল। কিন্তু চারু মজুমদার কি বললেন? চারু মজুমদার বললেন হচ্ছে যে তেলেঙ্গানা বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ব্যর্থ হলো আসলে সিপিআই এর কেন্দ্রীয় কমিটি হচ্ছে সারেন্ডার করেছিল। মানে সিপিআই এর কেন্দ্রীয় কমিটি সারেন্ডার করেছিল, আইন পরিবর্তন করেছিল, এটা সত্য। কিন্তু মানে ভারতীয় মিলিটারি দমন পীড়নে যে আন্দোলন তার আগেই যে ধাক্কা খেয়ে গেছিল, এটা চারু মজুমদার বললেন না। আমরা মানে সেই সংকীর্ণতা, মানে সেই ভুল আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে হচ্ছে একটি লাইন তৈরি করলাম। সে লাইনের সর্বোচ্চ প্রকাশ আমরা দেখলাম হচ্ছে মানে আজকের যে বস্তার এই অঞ্চলে, এবং মানে আমাদের পশ্চিমবাংলাতেও আমরা লালগড় আন্দোলনের সময় দেখে এসেছি, মানে গণ অভ্যুত্থান এবং জনগণের সশস্ত্র সংগ্রাম। কিন্তু যেহেতু আমরা ওই সংকীর্ণতার ধারাবাহিকতায় আসছি, ফলে আমরা মানে স্বাভাবিকভাবেই এই ধাক্কা খাবো আজকে, এটা মানে ইতিহাস নির্দিষ্ট ব্যাপার। কিন্তু আবার এটাও বলার যে ভবিষ্যতে ভারতবর্ষের সশস্ত্র সংগ্রাম হবে না এরকমও বলা মুশকিল। তার কারণ আমরা দেখেছি নন্দীগ্রাম বা লালগড়ের সময় বিস্তীর্ণ এলাকা শাসকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে সেখানে শাসকের শাসনের নাম ও নিশান মুছে দিয়েছে। কমিউনিস্টদের মানে এসে পৌঁছানোর আগেই মানে এরকম অবস্থাও আমরা দেখেছি। ফলে মানে ওই রকম অবস্থা এলে বা ওই রকম পরিস্থিতির মধ্যে যে সশস্ত্র সংগ্রাম হবে না, গণঅভ্যুত্থান হবে না, এটা বলাও যায় না। পাঞ্জাবে আমরা যদি কৃষক আন্দোলনকে দেখি ইদানিংকালে, পাঞ্জাবের কৃষক আন্দোলন কখনোই শাসককে উৎখাত করে দাও এই জায়গায় যায়নি। মানে এটা কৃষক আন্দোলনের যেমন তার একটা সাফল্যের দিক আছে, মানে তার দুর্বলতার দিকের মধ্যে এটা অন্যতম আর কি। মানে সে এক জায়গায় দাঁড়িয়ে কদম তাল করে গেছে, ওই দিল্লির সীমান্তে এসে সে হচ্ছে ওখানে বসেছিল। মানে
2019-20 বিজেপির বিরুদ্ধে সারা দেশে একটা ব্যাপক গণ অভ্যুত্থান দেখা দিয়েছিল সিএ এবং এনআরসি কে কেন্দ্র করে। তার ফলশ্রুতি তার পরেই হচ্ছে কৃষক আন্দোলন। মানে চেষ্টা করলে এরা হয়তো বা বিজেপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে পারতো বা হচ্ছে আরেকটু ব্যাকফুটে ঠেলে দিতে পারতো। আমি বলছি না যে ক্ষমতা দখল করে দিতে পারতো, কিন্তু মানে ঘটনা এটা যে তারা এক জায়গায় বসে হচ্ছে কদম তাল করলো, বিজেপিকে গোছানোর সুযোগ দিল এবং মানে বিজেপি টিকে রইল। এবার ফ্যাসিবাদ তো শুধু টিকে থাকতে পারে না, ফ্যাসিবাদ সবসময় আক্রমণাত্মক। ফলে সে প্রতিদিন নতুন নতুন উপায় জনগণের উপর আক্রমণ করে। এটা আজকেও আমাদের মানে আসলে এই আলাপ আলোচনা জরুরি, আলাপ আলোচনা অবশ্যই ইতিবাচক। মানে আমাদের মানে বামপন্থী শক্তির মধ্যে এই আলাপ আলোচনা চালিয়ে যাওয়া উচিত, খুঁজে বের করার চেষ্টা করা উচিত। অন্তত ইস্যুর ভিত্তিতে কমন মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং কি হবে, কি স্লোগানের ভিত্তিতে আমরা এক জায়গায় মানে জড়ো হব এবং এগোবো। মানে কিন্তু বিতর্ক থাকবে, মানে বিতর্ককে এড়িয়ে আমি যেতে বলছি না, কারণ ভারতে কে ফ্যাসিস্ট না, এই বিতর্ক থাকবে। মানে সেই ফ্যাসিবাদ মোকাবিলার পথ কি তাই নিয়ে বিতর্ক থাকবে। বিভিন্ন সংসদীয় বুর্জোয়া দলকে আমরা কি চোখে দেখবো সেই নিয়ে বিতর্ক থাকবে। বামপন্থী নামধারী যে দলগুলো যারা মূল স্রোতে এবং বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকেছে অথবা কেন্দ্রে ক্ষমতার অংশীদার থেকেছে, যেমন জরুরি অবস্থার সময় সিপিআই কংগ্রেস শাসনের অংশীদার থেকেছে, প্রথম ইউপিএ গভর্নমেন্টে সিপিএম অংশীদার থেকেছে। ফলে এই বিষয়গুলো নিয়েও আমাদের বিতর্ক থাকবে এবং এই বিতর্ককে স্বাগত জানানো উচিত। আর আজকে পশ্চিমবাংলার অবস্থা এটা বলার, এটা সম্পর্কে বলছিলেন, সত্যি তো একটা ঘটনা। মানে বিজেপির অপূর্ণ কাজকে এখানে তৃণমূল পালন করছে, তাহলে আমরা তাকে কি চোখে দেখব? মানে বিজেপি যদি ফ্যাসিস্ট হয় তাহলে তার কাজকে এখানে যে করে দিচ্ছে তাকে আমি কি চোখে দেখব? মানে আমাদের বামপন্থী তৃতীয় ধারা বামপন্থী শিবিরের মধ্যে একটা অংশ স্লোগান দিল নো ভোট টু বিজেপি এবং বকলমে আসলে তৃণমূলের সাহায্য করল। মানে সেটা কি গণ আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা নিল, নাকি না বাংলার জনগণকে আরো হতাশার মধ্যে ডুবিয়ে দিল? এসব মূল্যায়ন আজকে করা দরকার। মানে আগামী দিনে আবার ভোট আসছে, মানে শুধু বিজেপিকেই আমরা দেখবো? মানে কার্যত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্র, কৃষি হোক, শিল্প হোক, স্বাস্থ্য হোক, সরকারি পরিষেবা হোক, টোল অর্থনীতি হোক, প্রত্যেকটা জায়গাতে আমরা যদি দেখি পাড়ায় পাড়ায় মানে তৃণমূলের এই যে বিকৃত শাসন, মানে লুম্পেন এক অর্থে গুন্ডা, লুম্পেন এক অর্থে বিকৃত, যে বিকৃত শাসন, এ তো প্রতিদিন আমরা তার মানে ফল ভোগ করে চলেছি। মানে ফলে এই শাসনের বিরুদ্ধে আমরা কি বলবো? এবং মানে এর বিরুদ্ধে আন্দোলন করলে কিন্তু আবার এটা ঘটনা, প্রধান বিরোধী দল যারা তারাই কিন্তু ফায়দা নেই। তার মানে কি আমরা আন্দোলন করবো না? তার মানে কি আমরা এই শাসনকে চলতে দেব? আসলে বামপন্থীদেরকে সবসময় সাহসী হতে হবে। ফ্যাসিবাদ যেমন বুর্জোয়াদের শক্তির লক্ষণ, ফ্যাসিবাদ তেমন বুর্জোয়াদের দুর্বলতার লক্ষণ। ফ্যাসিবাদ হচ্ছে বুর্জোয়াদের শেষ অস্ত্র। নতুন ফ্যাসিবাদ, নিও ফ্যাসিজম বলে কিছু হয় না, নিও সাম্রাজ্যবাদ বলে কিছু হয় না। মানে যেটা হতে পারে সেটা হচ্ছে এই ফ্যাসিবাদ কোনোদিন হয়তো জনগণের অভ্যুত্থানের কারণে মানে তো ঘৃণিত হয়ে গেল জনগণের চোখে, ঠিক যেভাবে সিপিএম শাসন সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়ের সময় জনগণের কাছে ঘৃণিত হয়ে গেছিল, তার বদলে আবার একটা অন্য কেউ আসবে। আসলে এই আশার রাস্তা আমরা দেবো কিনা, মানে তাকে নাঙ্গা করার জন্য আমরা কি মানে পদক্ষেপ আগে থেকে নিয়ে রাখবো, এসব আমাদের ভাবা উচিত। এবং মানে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে পশ্চিমবাংলায় তো একই রকম ফ্যাসিস্ট শাসন চলছে, হতে পারে আরশোলা চেষ্টা করলেও সে কখনো পাখি হতে পারবে না। মানে বিজেপির যে ফ্যাসিবাদ আর এর যে ফ্যাসিবাদ দুটো কখনোই এক নয়, কিন্তু মানে চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক এবং ফ্যাসিস্ট। মানে আমরা যদি মানে মানে চোয়েন লাইকে একজন আন্তর্জাতিক কমিউনিস্ট নেতা হিসেবে মানি, মানে তারা চীনে যখন জাপানি আক্রমণ হচ্ছে সেই জাপানকেই শুধু ফ্যাসিস্ট বলে চিহ্নিত করেনি, তারা চিয়াং কাই শেককেও চিয়াং ফ্যাসিজম বলে চিহ্নিত করেছে এবং বলেছিল যে এশিয়াতে এই স্বৈরাচারের হাত ধরেই ফ্যাসিবাদ আসে। আমাদের দেশে এই স্বৈরাচারগুলোকে হচ্ছে ফ্যাসিবাদ
তার বাহন করে, মনে হচ্ছে তারা ফ্যাসিস্ট শাসন চালায়। ফলে এর বিরুদ্ধে আমাদেরকে মানে জনগণের কাছে নাঙ্গা করা এবং তার বিরুদ্ধে সংগ্রামের চেষ্টা চালিয়ে যাওয়া, আমার মনে হয় আজকে এটাই আমাদের কাছে প্রধান কর্তব্য হওয়া উচিত। মানে বিজেপি ফ্যাসিবাদ অত ভয় পাওয়ার কিছু নেই, এটা ঘটনা। সে জনগণের মধ্যে প্রচন্ড রকম বিষ ছড়াচ্ছে, সে জনগণকে বিভক্ত করছে এবং কিছু মাত্রায় সে সফল হচ্ছে। কিন্তু আবার এটাও ঘটনা, বিজেপি শাসনে আমরা বড় বড় কৃষক আন্দোলন দেখেছি, বিজেপি শাসনে আমরা এনআরসি সিএ বিরোধী বড় আন্দোলন দেখেছি, বিজেপি শাসনে আমরা এই আজকে আরাবল্লী বাঁচাও সে আন্দোলনকেও দেখলাম। ফলে অত ভয় পাওয়ার কিছু নেই। এই চ্যালেঞ্জকে বামপন্থীদের মোকাবিলা করা উচিত, চ্যালেঞ্জ হিসেবেই নেওয়া উচিত, মোকাবিলা করা উচিত এবং সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপ খুঁজে বের করা উচিত, এইটুকু বলে এবং আগামী দিনে বামপন্থীদের মধ্যে আলাপ আলোচনা চর্চার আবেদন রেখে প্রত্যেকটা বিষয় নিয়ে যাতে হচ্ছে বিতর্ক এবং আলাপ আলোচনা হয়, নতুন পথ খুঁজে বের করার জন্য এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।